তারা তাদের আমলে তাদের হঠাৎ করে আকাঙ্ক্ষা জাগলো যে দেখি একটু রাজাকার সবসময় বলি একটু তালিকাটা তৈরি করি। তারা তো 12,000-এর মতো লোকের তালিকা তৈরি করেছিল। সেই তালিকায় জামাত ইসলামের নাম বেশি ছিল নাকি? সেই তালিকার তো 6 ভাগের 5 ভাগ ছিল আওয়ামী লীগ। তো বিএনপি এখন কোনো জোটে নাই, আমরাও নাই। 22 সালের পর থেকে আসলে আমাদের ইনফ্যাক্ট নামে কামে কোনোটাতেই কোনো জোট নেই। আমরা এভরি ক্রাইমের বিচার চাই, আর এখানে সাধারণ ক্ষমার প্রশ্নই ওঠে না। প্রিয় দর্শক, জামায়াত ইসলামের সম্মানিত আমির ডক্টর শফিকুর রহমানের একান্ত সাক্ষাৎকারের দ্বিতীয় পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। জামাত বিএনপি দীর্ঘদিন জোটভুক্ত রাজনীতি করেছে, এখন এই জোটটা কিভাবে আছে বা কোন অবস্থায় আছে? না, আমি এটাতে যাওয়ার আগে আরও কথা আছে, যেহেতু আপনি একটা ভালো কথা তুলেছেন। আওয়ামী লীগ সরকার তো সবচেয়ে বেশি মুক্তিযুদ্ধের চেতনার কথা বলতো, তাই না? দল এবং সরকার দুটোই। রাইট। তো তারা তাদের আমলে তাদের হঠাৎ করে আকাঙ্ক্ষা জাগলো যে দেখি একটু রাজাকার সবসময় বলি একটু তালিকাটা তৈরি করি, কারা রাজাকার। তো তারা তো 12,000-এর মতো লোকের তালিকা তৈরি করেছিল। সেই তালিকায় জামাত ইসলামের নাম বেশি ছিল নাকি? সেই তালিকার তো 6 ভাগের 5 ভাগ ছিল আওয়ামী লীগ। এরপরের অবস্থান ছিল আরেকটি দলের, তার পরের অবস্থান মিসেলেনিয়াস, আর 134 জন ছিল জামাত ইসলাম। তাহলে কারে কি বলবেন আপনি? বলবেন হ্যাঁ, তখন তো আওয়ামী লীগ রাজাকার গঠন করে নাই। রাজাকার তো গঠন করেছে পাকিস্তান আর্মি। সেই রাজাকারে যদি আওয়ামী লীগের লোকরা না গিয়ে থাকেন তখন, তাহলে এত লোক এখন আসলো কোত্থেকে? এবং যাদেরকে রাজাকার অনেকেই বলেছেন, সেই রাজাকারদেরকে তো এই দেশের প্রধানমন্ত্রীও তো বানানো হয়েছে। সেটাকে জামাত ইসলাম বানাইছে নাকি? এগুলা হলো এক ধরনের রাজনৈতিক খেলা। আমরা এই ধরনের আসলে অসুস্থ খেলার সাথে জড়াতে চাই না। আমি প্রশ্নটা আবার করি, সেটা হলো যে যেহেতু কথাটা আসলো আপনারা দীর্ঘদিন বিএনপির সাথে জোটভুক্ত ছিলেন, তো এখন এই জোটের বিষয়টা কি কিভাবে আছে? আমি আরো বলি, শুধু প্রধানমন্ত্রী না, এই রাজাকার যাদেরকে এখন সংজ্ঞায়িত করা হয় তারা কিন্তু এর দেশের প্রেসিডেন্ট হয়েছে, এই স্বাধীন দেশ। সুতরাং কথা যেই বলবেন দায়িত্ব নিয়ে সতর্কতার সাথে বলার মাঝে কল্যাণ বেশি। দায়িত্বহীন কথা বললেই কিন্তু নিজের জালে নিজে সবাই আটকা পড়ে যাবেন। কারণ দুনিয়ার মানুষকে বোকা ভাবার কোনো কারণ নেই। আমি বিশ্বাস করি আমার চাইতে প্রত্যেকটা মানুষ বেশি ইন্টেলিজেন্ট, বেশি জ্ঞানী, বেশি বিচক্ষণ, বেশি সতর্ক। এই জন্য আমরা যারাই কথা বলবো, জনগণকে বোকা ভেবে কথা বললে নিজেই কিন্তু বোকা সেজে যাব, লাভ হবে না। জি, আমার প্রশ্নটা যেটা করেছিলাম বলেন যে বিএনপির সাথে আপনাদের জোটটা এখন কিভাবে আছে? জোট তো নাই, বিএনপিও কোনো জোটে নাই, আমরাও কোনো জোটে নাই। এর বাইরে কিছু জোট আছে, যারা হয়তো যে জোটগুলার কিছু কিছু দল একসময় 20 দলীয় জোটের সদস্যভুক্ত দল ছিল, যেমন 12 দলীয় জোট আছে, সমমনা জোট আছে, 5 দলীয় জোট আছে, এরকম কিছু কিছু জোট আছে। তো বিএনপি এখন কোনো জোটে নাই, আমরাও নাই। 22 সালের পর থেকে আসলে আমাদের ইনফ্যাক্ট নামে কামে কোনোটাতেই কোনো জোট নেই। বিএনপি ইজ এ ইন্ডিভিজুয়াল পার্টি, আমরা একটা ইন্ডিভিজুয়াল পার্টি। যার যার পলিসি কর্মসূচি আমরা যার যার অবস্থান থেকে দেশ জাতির স্বার্থে যেটা আমরা ভালো বুঝি সেটা নেই। তবে অতীত স্বৈরাচারের আমলে স্বৈরাচারী শাসনের অবসান এবং সুশাসনের আগমনের জন্য বিএনপি তার জায়গা থেকে কাজ করেছে, আমরা আমাদের জায়গা থেকে কাজ করেছি। একটা সময় আমরা একই দাবিতে প্যারালাল করেছি কাজ। ওই রকম আনুষ্ঠানিক কোনো যুগপৎ আন্দোলন না হলেও আমাদের দাবি, আমাদের কর্মসূচি কাছাকাছি ছিল। কিন্তু একটা জিনিস লক্ষ্য করবেন, 15.5 বছরে সরকার একটা অপসংস্কৃতি চালু করেছিল যে রাজনৈতিক দল কোনো মিছিল মিটিং করতে হলে, এমনকি ঘরোয়া মিটিং করতে হলো, পুলিশ প্রশাসনের পারমিশন নিতে হবে। এটা কিন্তু আগে ছিল না, এই ব্যাড কালচার। এটা আওয়ামী লীগ শুরু করেছে। তা আমরা প্রথমে বলেছিলাম যে আমরা কেন বন্দী হচ্ছি, নিজের হাত কেন পেতে দিচ্ছি হ্যান্ডকাপ পরানোর জন্য, যে সরকারের কাছে গিয়ে আমরা পারমিশন চাইব। কিন্তু আমরা না চাইলেও তো কেউ কেউ চেয়েছেন।
শেষ পর্যন্ত আমরাও অসহায় হয়ে চেয়েছি। অন্যদেরকে এই পারমিশনটা দিলেও আমাদেরকে কিন্তু দেয়নি। যাদেরকে পারমিশন দিয়েছে তারা বড় মিটিং করেছেন, বড় মিছিল করেছেন। আমাদেরকে না দিলেও জনসম্পৃক্ত বিভিন্ন বিষয়ে আমরা কিন্তু মিছিল মিটিং করেছি। জনদুর্ভোগের বিষয়ে আমরা কিন্তু মুখ বন্ধ করে কখনো থাকি। আচ্ছা, আমরা 2-5 হাজার লোক নিয়ে যখন রাস্তায় নামতাম, আমরা আগেই বুঝে ফেলতাম যে আজকে মামলা হবে কয়টা, বন্দী হবে কয়েকজন, পিটা খাবে বেশ কিছু লোক। এইটা ধরে নিয়েই আমরা রাস্তায় নামতাম। আমরা কিন্তু নিরাপদ অনুকূল আবহাওয়ায় 15টা বছর কাটাইতে পারি নাই। আমরা পারমিশনও পাই নাই, 2টা ব্যতিক্রম ছাড়া। 23 সালের এই 10 জুন, যেটা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আমাদের একটা মিটিং হয়েছিল, আর হলো 28 অক্টোবর, যেটা হয়েছিল পরিবাগে শাপলা চত্বরের কাছে। এই 2টা ছাড়া সরকারের সাথে কোনো ধরনের বোঝাপড়ার মাধ্যমে আমরা একটা মিটিংও করতে পারিনি। এই 2টাতেও আমাদেরকে কোনো লিখিত পারমিশন দেয় নাই। আমরা তো লিখিতই চেয়েছিলাম। জি জি। প্রথমটা মৌখিক দিয়েছে, দ্বিতীয়টা দিবে না। আমরা বলছি না দিলেও করব। আমি অবশ্য তখন জেলে ছিলাম। আচ্ছা আচ্ছা। সরকারের আর ঠেকানোর কোনো পথ ছিল না। আলহামদুলিল্লাহ হয়েছে, কিছু ফ্রিকশন হয়েছে পুলিশের সাথে, বড় কোনো দুর্ঘটনা ঘটে নাই। যদিও বিএনপির প্রোগ্রামে বড় ধরনের দুর্ঘটনা ঘটেছে এবং যা ঘটেছে আপনারা দেখেছেন। আচ্ছা, আমরা মানে আগামী নির্বাচন কি আপনারা মানে বিএনপির সাথে জোটবদ্ধ করার কোনো পরিকল্পনা আছে কি না, বা এককভাবে করবেন? আপনাদের পরিকল্পনাটা কীভাবে আছে? আগামী নির্বাচনটা তো ধরেন এখনো রোডম্যাপটা ঘোষণা হয়নি, হবে আমরা আশা করি। এখন রাজনীতির অনেকগুলো পোলারাইজেশন হচ্ছে। রাজনীতিতে বিভিন্ন দল এখন কর্মকাণ্ড চালাচ্ছে এবং আলোচনায় আছে। আমাদের এবার নির্বাচনী জোট বলেন, সমঝোতা বলেন, যাই করি, এককভাবে করার সম্ভাবনা নাই আমি বলবো না, তবে খুব ক্ষীণ। আমরা যেটাই করি, যদি কারোর সাথে আমাদের সমঝোতা হয়, তাহলে অন্তত আমরা একটা জিনিস দেখবো যে এই দলটা ক্লিন ইমেজের দল। যাদের সাথে আমাদের সমঝোতা হবে তাদের দ্বারা, তাদের কর্মকাণ্ডের দ্বারা আমরা লজ্জিত হব না, সেরকম দলকেই আমরা পাশে পাইতে চাবো। এবং তারাও এরকম কেউ ডাকলে আমরা তাদের পাশে যাব, আমরা তখন রেসপন্ড করব। ফলে এখনই বলা যাচ্ছে না কার সাথে আমাদের আন্ডারস্ট্যান্ডিং হবে এবং কার সাথে হবে না। এটার জন্য সবার কার্যক্রম আমরা পর্যবেক্ষণ করছি, জাতীয় পর্যবেক্ষণ করছি। আচ্ছা, জাতীয় সরকারের আহ্বান বিএনপি আগে থেকেই করছিল, এখনও করছে। সেই জাতীয় সরকারে জামাতের থাকার কোনো সম্ভাবনা বা সুযোগ আছে? বিএনপি তো বলেছে জাতীয় সরকার করবে ইলেকশনের পরে। ইলেকশনের পরে, হ্যাঁ। তো আমরা ইলেকশনের পরে বিএনপি তখন দেখা যাবে, তখনকার পরিবেশ প্রেক্ষাপটে জামাত ইসলামী এই ধরনের কোনো সরকারে যাবে কি যাবে না। কিন্তু মূলনীতি একটাই হবে যে আমরা স্বচ্ছতার ভিত্তিতে, সততার ভিত্তিতে যারা দেশ চালাবার জন্য বদ্ধপরিকর এবং যাদের কর্মকাণ্ড এটা প্রমাণ করবে, তাদের দেশের বৃহত্তর স্বার্থে তাদের যে কোনো ইতিবাচক আহ্বানে আমরা সাড়া দিতে কোনো অসুবিধা আমাদের থাকে। আগস্ট বিপ্লবে রাজনৈতিক দলগুলোর ভূমিকা কী রকম ছিল বলে আপনি মনে করেন? রাজনৈতিক দলগুলো আগস্ট বিপ্লবের ফাউন্ডেশন তৈরি করেছে। 15.5 বছরের ত্যাগ কুরবানি, অনেক লোকের জীবনহানি, ফাঁসি, মৃত্যু, আয়নাগর, গুম, ধর্ষণ, আমাদের মেয়েদেরকে, ছেলেদেরকে লাঞ্ছিত করা, দফায় দফায় জেলে যাওয়া, হাজার হাজার মামলায় লক্ষ লক্ষ লোকের কারাজীবন, এই সবগুলা কিন্তু ফাউন্ডেশন তৈরি করেছে। কিন্তু এটা সত্য যে রাজনৈতিক দলগুলোর নেতৃত্বে আওয়ামী লীগের অপশাসনের অবসান ঘটেনি, এটা স্বীকার করতেই হবে। নেতৃত্বে এসেছে শেষ পর্যন্ত যুব সমাজ, বিশেষ করে ছাত্র যুব সমাজ। তাদের দাবি ছিল না ফ্যাসিজমের বিরুদ্ধে অবস্থান নেওয়া, তাদের দাবি ছিল কি ছাত্র রাজনৈতিক দলগুলো ছাত্র সংগঠন না? না না, রাজনৈতিক দলগুলোর ছাত্র সংগঠনের উদ্যোগে এই ডাক আসেনি। যদি তারা কেউ রাজনৈতিক দলের সমর্থক বা কর্মী হয়েও থাকেন, তাইলে এই ব্যানারে আসেনি। ব্যানারটা এসেছে সাধারণ ছাত্রছাত্রীদের ব্যানার।
তারা প্রথমে একটা কোটার সংস্কার চেয়েছিল, পরে এটাকে গায়ের জোরে দমন করতে গেলে এবং তাদের উপর অনাকাঙ্ক্ষিত বল প্রয়োগ করা হলে ছাত্র সমাজ ফুঁসে ওঠে। আর এই ছাত্র সমাজের অভিভাবক, মা বাপ, বাচ্চা কাচ্চা সবাই তখন এটার সাথে একাত্ম হয়ে যায়। তো এক একটা ইভেন্ট এক একটা মোমেন্টাম দিয়েছে সেই আন্দোলনে। অতএব জুলাই বিপ্লবের বা আগস্ট বিপ্লবের নেতৃত্বের ক্রেডিট কিন্তু আমরা যুব সমাজকে, ছাত্র সমাজকে দিয়ে আসছি এবং এটা দিয়েই থাকব। আমরা এখানে কোনো ক্রেডিট দাবি করব না, কিন্তু আমাদের সবার সম্পৃক্ততা ছিল। অপশাসন, দুঃশাসন বিরোধী, ফ্যাসিবাদ বিরোধী যত সংগঠন, সবার সম্পৃক্ততা ছিল। প্রথম দিকে যাই থাকুক, শেষের দিকটা সবাই ঝাঁপাইয়া পড়ছে। এই জন্য যারাই এই কাজে অংশগ্রহণ করেছেন তাদের সবাইকে আমরা সম্মানের চোখে দেখি। আচ্ছা, এই যে আপনি বললেন যে সবাই মিলেই এইটা হয়েছে, কিন্তু আমরা দেখলাম যে মানে ঠিক বিপ্লবের পরপরই রাজনৈতিক দলগুলোর মধ্যে মানে হঠাৎ করে বিভেদের মানে তৈরি হয়ে গেল। যেহেতু একটা দুঃশাসন বিদায় হলো, সেই দুঃশাসনের পরে একটা রাজনৈতিক সংস্কৃতি বা সুষ্ঠু আরও কিছুদিন এই ঐক্য এবং সমঝোতা থাকলে কি দেশটা আরও সুন্দরভাবে যেতে পারতো না? অবশ্যই আগামী নির্বাচন পর্যন্ত সবার একমুখী হয়ে, বর্তমান সরকারটা তো কোনো দলের না, বর্তমান সরকারটা বলতে হবে যে এটা অভ্যুত্থানের ফসল এবং জন আকাঙ্ক্ষার প্রতিফলন। তো সেই সরকারকে তার কাজ করতে দেওয়া এবং সহযোগিতা করা ছিল আমাদের দায়িত্ব। তো আমরা সবাই তো সেটা করছি না, অনেকে ইতিবাচক, অনেকে নেতিবাচক। কে ইতিবাচক কে নেতিবাচক এটা আমি বলতে যাব না, কিন্তু আমি বলবো যে এই বিপ্লবের ক্রেডিট দাবি করার কারো ঠিক না, কাউকে এখানে ইগনোর করা যাবে না। সবারই যার যার জায়গা থেকে ভূমিকা আছে এবং যার যেখানে যে ভূমিকা আছে এটা স্বীকৃতি পাওয়া উচিত। তাহলে আগামীতে দেশে আরও বেশি বীরের জন্ম হবে। কিন্তু কেউ যদি এককভাবে নিজের দিকে এই ক্রেডিট দাবি করে, অন্যকে যদি আসলে এখান থেকে দূরে ঠেলে দিতে চায়, তাহলে আগামীতে এই দেশে বীরের জন্ম হবে না। আমাদেরকে অনেকে যেমন মনে করেন শহীদদের ব্যাপারে জিজ্ঞেস করেছেন আপনারা, এই সাংবাদিকরা, যে জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবিরের লোকরাও তো শহীদ হয়েছে, আমরা ধারণা করি এ সংখ্যাটা কত হতে পারে। কোনোদিন শুনেছেন আমরা বলেছি যে এত হতে পারে? বা আমরা বলেছি যে হ্যাঁ আমাদের অনেক লোক শহীদ হয়েছে, শুনেছেন বলতে? কেন বলি না আমরা বলি না এই কারণে যে তখন যারা আন্দোলনে নেমেছে কেউ জামাতের ডাকেও আসে নাই, অন্য কোনো দলেরও ডাকে আসে নাই, বিবেকের ডাকে এসেছে, তরুণ ছাত্র সমাজের আহ্বানে এসেছে, দেশের স্বার্থে এসেছে, ফ্যাসিজমের বিরুদ্ধে এসেছে, দুঃশাসনের অবসান ঘটানোর জন্য এসেছে, খুম-গুমের সংস্কৃতির কবর রচনা করার জন্য এসেছে। তাহলে এখন কেন আমরা তাদের মাঝে বিভাজন করব যে আমার দলের অতজন আর অমুক দলের ততজন? কেন এটা কেন করব? আমরা এটা কখনো করব না। আমরা পরিষ্কার ঘোষণা দিয়েছি যে যারাই শহীদ হয়েছে সবাইকে আমরা সম্মান করি এবং তারা জাতীয় বীর, তারা কোনো দলের হতে পারে না। না, আপনার একটা বক্তব্য বেশ আলোচিত হয়েছে মিডিয়ায়, সোশ্যাল মিডিয়ায়, সেটা হলো যে আওয়ামী লীগকে ক্ষমা করে দেওয়ার বিষয়টা। আওয়ামী লীগ নিজে থেকে যখন ক্ষমা চায়নি বা তাদের ভিতরে কোনো অনুশোচনা বা অনুতাপের কোনো অনুভূতি তৈরি হয়নি, সেখানে আগ বাড়ায় বা নিজে থেকে আওয়ামী লীগকে ক্ষমা করে যাওয়াটাকে আপনি কীভাবে? হ্যাঁ, না, দুইটা জিনিস। একটা আপনি বলেছেন যে আওয়ামী লীগকে ক্ষমা করা, আর একটা সাধারণ ক্ষমা ঘোষণা। জি, এটা সাংবাদিকদেরই একটা অনুষ্ঠানে আমি বক্তব্য দিয়েছিলাম। এটা ছিল আগের র্যাঙ্কস ভবন, যেটা এর পিছনে, ওখানে একটা অডিটোরিয়ামে বিপুল সংখ্যক সামাজিক পুরুষ মহিলা ছিলেন, বিভিন্ন মিডিয়ার। আমার ধারণা 200-250 মতো সাংবাদিক সেখানে ছিলেন। আমি আওয়ামী লীগের নামটাও উচ্চারণ করিনি, সাধারণ ক্ষমা বলার প্রশ্নই ওঠে না। আমি কি বলেছিলাম? আমি বলেছিলাম যে দীর্ঘ পথ পরিক্রমায় জামাত একটি মজলুম সংগঠন, আমাদের উপর অনেক জুলুম করা হয়েছে, কিন্তু আমরা জুলুমের প্রতিবাদ, আমরা কোনো জুলুমের প্রতিশোধ নেব না। প্রতিশোধ নেওয়ার মানে হচ্ছে আইন নিজের হাতে তুলে নেওয়া, এই কাজ আমরা করব না। দল হিসাবে যারা আমাদের উপরে নিপীড়ন চালিয়েছে আমরা তাদেরকে ক্ষমা করে দিলাম। দল হিসাবে কি নিপীড়ন?
দল হিসাবে নিপীড়ন হলো, আমাদের নিবন্ধন কেড়ে নিয়েছে, প্রতীক কেড়ে নিয়েছে, আমাদের অফিসগুলো তালাবদ্ধ করে রেখেছে পুরাটা সময় জুড়ে। আর কোনো দলের এগুলো হয়নি, কারো নিবন্ধনও কাড়ে নাই, কারো অফিস একেবারে সারাটা সময় জুড়ে বন্ধ ছিল না। বন্ধ হলেও 1-2 মাস, 15 দিন, 7 দিন এইরকম ছিল, এরপরে খুলে গেছে। আমরা তো একদিনের জন্য, 1 মিনিটের জন্য আমাদের অফিসে ঢুকতে পারিনি। আমাদের নেতৃবৃন্দের ঘর বাড়ি বুলডোজার দিয়ে ভাঙা হয়েছে, এটা তো আর কারো হয়নি। আমাদের নেতৃবৃন্দকে ফাঁসিতে ঝুলানো হয়েছে এবং আমরা বারবার দাবি করেছি যে অন্যায়ভাবে তাদেরকে ঝুলানো হচ্ছে, মিথ্যা অভিযোগে ঝুলানো হচ্ছে। তখন শাহবাগে সেখানে আসর বসানো হয়েছিল। একটা দেশের তখন প্যারালাল 2টা সরকার চলতেছিল, একটা শেরে বাংলা নগরকেন্দ্রিক জাতীয় সংসদ ভিত্তিক সরকার, আর আরেকটা হলো এই দিকের আরেক সরকার, ফলস সরকার। তো 2 সরকারেরই কোথায় পতাকা, জাতীয় পতাকা উঠতো আর নামতো, এটা কোন দেশ? পতাকা উঠানো নামানোর অর্ডার দেওয়ার এক্সিকিউটিভ পাওয়ার তো একমাত্র প্রতিষ্ঠিত সাংবিধানিক সরকারের। তার মানে ওই সরকার নিজেকে সাংবিধানিক মনে করে নাই বলেই আরেকটা অবৈধ সরকারকে তারা অনুমোদন দিয়েছিল। আর প্রধানমন্ত্রী তখন বলতেন, আহারে আমার দেহটা পড়ে থাকে সংসদে, মনটা চলে যায় শাহবাগে। হোয়াট ইজ দিস? শাহবাগে দাবি তোলা হলো অমুকের ফাঁসি চাই, অমুকের ফাঁসি চাই, আর যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত মানে একজন মানুষকে আগে রায় দিয়ে তারই আবার রিভার্স করে ফাঁসি দিয়ে দেওয়া হলো। পৃথিবীর ইতিহাসে আমি জানি না দ্বিতীয় কোনো কেস এরকম আছে। এই সমস্ত অন্যায়, অত্যাচার, জুলুম আমাদের উপরে সমানতালে তাণ্ডব চালানো হয়েছে, যেটা আর কারো উপরে হয়। আমাদের 5 জন দায়িত্বশীল শীর্ষ নেতাকে ফাঁসি দেওয়া হয়েছে, আরও 6 জনকে জেলের ভিতরে খুন করা হয়েছে, তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে, আর অসংখ্য নেতাকর্মীকে খুন করা হয়েছে, গুম করা হয়েছে। বলছিলাম যে এগুলার প্রতিশোধ আমরা নেব না, তবে হ্যাঁ, যার বাবা মারা গেছে, যার মা মারা গেছে, যার ভাই মারা গেছে, যার পিতা মারা গেছে, আমি মাফ করে দেওয়ার অধিকার রাখি না। সেই ভিকটিম কিংবা ভিকটিম ফ্যামিলি যদি তারা আইনের আশ্রয় নেয়, আমরা তাদেরকে সর্বাত্মক সহযোগিতা করব, সেটা করছি আর করব। আমরা এভরি ক্রাইমের বিচার চাই। তো আমি তো আওয়ামী লীগ বলি না এখানে, আর এখানে সাধারণ ক্ষমার প্রশ্নই ওঠে না। সাধারণ ক্ষমা একটা দেশে কে করতে পারে? শুধু দেশের প্রেসিডেন্ট করতে পারে, আর কেউ পারে না। প্রধানমন্ত্রীও পারে না, প্রধান বিচারপতিও পারে না, কেউই পারে না। এই এখতিয়ার একমাত্র প্রেসিডেন্টের। আমি কি পাগল নাকি যে আমি এই কথা বলবো? আমি এই দেশের প্রেসিডেন্ট। আপনি যে বললেন যে ভিকটিম যারা আছে তারা যদি বিচার চায় তাদেরকে আপনারা আইনি সহযোগিতা করবেন, তো এটা বারবারই বিভিন্ন মিডিয়াতে আপনি বলেছেন এবং পরিষ্কার করেছেন। আপনি নিজেও কিন্তু একজন ভিকটিম এবং আপনার সন্তানকেও কিন্তু আপনি বারবার, মানে একবার না বারবার ভিকটিম হয়েছেন, এবং আপনার সন্তানকেও একটা মিথ্যা জঙ্গি বা নানা কিছুর সাথে জড়িয়ে কিন্তু করা হয়েছে। তো আপনি কি আপনার প্রতি যে ব্যক্তিগত যে জুলুম হয়েছে, আপনার পরিবারের, আপনার সন্তানের প্রতি যে জুলুম হয়েছে, সেটার বিচারের জন্য মামলা বা আইনগত কোনো ব্যবস্থা নেবেন? আমার উপরে যা হয়েছে তার চেয়ে তো 1000 গুণ বেশি হয়েছে অন্যদের উপরে। আমি আগে অন্যদের বিষয়টাকে সহায়তা করতে চাই, দেখতে চাই। ওই জুলুমের তুলনায় আমার উপরে, আমার পরিবারের উপরে আমি বলবো যে অনেক কম হয়েছে, যদিও সেটাও জঘন্য অপরাধ ছিল। যার আপনজন মারা গেছে তার চাইতে আমার জেলে থাকা কি বড়? যার বাবাকে ফাঁসি দেওয়া হয়েছে তার চাইতে কি আমার জেলে থাকা বড়? আমার সন্তানের জেলে থাকা বড়? আমার সন্তান আমি বের হওয়ার পরেও, আমি কিন্তু 5 আগস্টের পরে বের হইনি, আল্লাহর মেহরবানিতে আইনি লড়াইয়ে ওই ফ্যাসিস্টের সময় আমি বের হয়েছি, কিন্তু আমার সন্তান বের হতে পারেনি। আমাকে মানুষ জিজ্ঞেস করতো আপনার সন্তানের কি খবর, তা আমি বলতাম আমার কোন সন্তানের কথা বলছেন? বলে কেন, আপনার একটা মাত্র ছেলে না? বলে হু সেড ইউ? আমার তো লক্ষ লক্ষ ছেলে। আপনি কি আমার লক্ষ লক্ষ ছেলের খবর নিচ্ছেন? কয় না। তাইলে এই সন্তানটা আর আমাকে জিজ্ঞেস করার দরকার নেই। তা আমার দল হোক, বিএনপি হোক, অন্যান্য বিরোধী দল হোক, আমাদের ডাকে সাড়া দিয়ে যে সন্তানগুলো এসে জীবন যে চলে গেল, পঙ্গু যে হয়ে গেল, গুম যে হয়ে গেল, তার চাইতে আমি আমার সন্তানের জায়গা কোথায়? এই জন্য আমরা চাচ্ছি ওগুলার আগে বিচার হোক। যত বড় অপরাধ তার বিচারটা আগে হোক, ছোটগুলা পরে হোক, আস্তে ধীরে হোক, আর বিচারটা হোক দৃষ্টান্তমূলক এবং বিচারটা হোক সুষ্ঠু। আমরা এটাও চাই না যে আমাদের উপর বিচারের নামে যে অবিচার করা হয়েছে সেটা কারো প্রতি করা হোক, ওটাও চাই। চাই যে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হোক এবং ন্যায় বিচারের মাধ্যমে
যে অপরাধী যে অপরাধ করেছে তার অপরাধের পরিমাণ শাস্তি যেন সে ভোগ করে। এতে যদি কারো মৃত্যুদণ্ড হয় হবে, কারো যদি যাবজ্জীবন হয় আমৃত্যু হয় হবে, কারো যদি কোনো টার্ম কনভিকশন হয় সেটা হবে, আচ্ছা, কেউ যদি আবার খালাস পায় পাবে। জি প্রিয় দর্শক, জামায়াত ইসলামের সম্মানিত আমিরের সাথে ইনকলাব ডিজিটালের আলাপচারিতার বাকি অংশ তৃতীয় পর্বে আপনারা দেখতে পাবেন।